প্রিয় শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, আমরা এখন একটি কঠিন সময় পার করছি। আমি আশা করছি এবং আমি খুব বিশ্বাস করি আমরা অতি শীঘ্রই আমাদের যে এই করোনাকালীন পরিস্থিতিটি রয়েছে সেটি আমরা পার করতে পারবো এবং তোমাদের সাথে আমাদের আবার ক্লাসে দেখা হবে। তোমাদের সাথে আমাদের সামনাসামনি ক্লাস হবে সেই প্রত্যাশা রইলো এবং সেই প্রত্যাশা নিয়েই আমি আজকে আমার ক্লাসটি শুরু করছি। চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমার পরিচিতিটা আগে দিয়ে নিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা প্রথম পত্র পড়াই, যেটার কোড হচ্ছে 121। আজকে তোমাদের সাথে আমি একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব, সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় এবং সেটার পাঠ্য বিষয় হচ্ছে অনুমান। এবং আজকে আমি তোমাদের অনুমানের প্রারম্ভিক যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া অনুমানের প্রকারভেদ নিয়েও আলোচনা করব। তোমাদের সাথে এটি আমার 14 নম্বর ক্লাস। আজকের ক্লাসটি শুরু করার আগে চলো আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম সেই সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে নিই। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমরা বিধেয়কের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে বিধেয়ক মানে কি বা বিধেয়কের সংজ্ঞাটি কি সেটি মনে আছে? তোমাদের কাছে বিধেয়কটা একটি নতুন একটি শব্দ, কিন্তু তোমরা সবসময় হয়তো উদ্দেশ্য, বিধেয় পদ এগুলো নিয়ে জেনেছো বা ব্যাকরণও তোমরা উদ্দেশ্য পদ, বিধেয় পদ ইত্যাদি সম্পর্কে জেনেছো, কিন্তু বিধেয়ক তোমাদের কাছে একটি নতুন শব্দ। এবং প্রিভিয়াস ক্লাসে যে আমাদের সাথে আলোচনা হয়েছে সেখানে তোমরা কিন্তু সেই সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছো। বিধেয়ক হলো একটি সদর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে আসলে বিধেয়ক। এক কথায় বিধেয়ক হচ্ছে একটি সম্পর্কের নাম। এবং যুক্তিবিদ্যার জনক এরিস্টটল সর্বপ্রথম উদ্দেশ্য এবং বিধেয়ের সাথে যে সম্পর্কটি রয়েছে সেটির নাম দিয়েছিলেন বিধেয়ক। শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম যে যুক্তিবিদ এরিস্টটল বিধেয়ককে 4 ভাগে ভাগ করেছিলেন প্রথমে, কিন্তু পরবর্তীতে এরিস্টটলের প্রায় 600 বছর পরে যুক্তিবিদ ও দার্শনিক পরফিরি সেটিকে আবার 5 ভাগে ভাগ করেন। এবং বিধেয়কের যে পরফিরির যে শ্রেণী বিভাগটি সেটি আসলে বহুল প্রচলিত এবং এটি আমরা আলোচনা করে থাকি। তো আমরা পরফিরি যে বিধেয়কের শ্রেণী বিভাগটি করেছিলেন সেটি সম্পর্কে একটু জেনে নিই। পরফিরি অনুসারে বিধেয়ককে 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে জাতি, 2 নম্বর হচ্ছে উপজাতি, 3 নম্বর হচ্ছে বিভেদক লক্ষণ বা লক্ষণ, 4 নম্বর হচ্ছে উপলক্ষণ এবং 5 নম্বর হচ্ছে অবান্তর লক্ষণ। চলো আমরা প্রথমে জাতি সম্পর্কে জেনে নিই। দুটি শ্রেণীবাচক পদ যদি এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যে ব্যক্তিত্বের দিক থেকে একটি পদ বড় বা বৃহত্তর এবং অন্যটি ছোট বা ক্ষুদ্রতর এবং বৃহত্তর পদটি ক্ষুদ্রতর পদটিকে অন্তর্ভুক্ত করে, সেক্ষেত্রে বৃহত্তর পদটিকে ক্ষুদ্রতর পদটির জাতি বলে। তাহলে কি হচ্ছে, দুটি শ্রেণীবাচক পদ যদি এমন ভাবে সম্পর্ক থাকে, ব্যক্তিত্ব দিক বলতে আমরা বোঝাচ্ছি সংখ্যার দিক বা পরিমাণের দিক। তাহলে একটি পদ হচ্ছে পরিমাণ বা সংখ্যার দিক থেকে হচ্ছে বড় এবং অন্যটি হচ্ছে ছোট, এবং বৃহত্তর যে বড় যে ইয়াটা ব্যক্তিগত দিক থেকে যে বড় পদটি সেটা ক্ষুদ্রতর পদটিকে হচ্ছে অন্তর্ভুক্ত করে। তাহলে বৃহত্তর যেটা বড় পদটি সেটা হচ্ছে ক্ষুদ্রতর পদটির জাতি হবে, তাই না? বৃহত্তর পদটি হচ্ছে ক্ষুদ্রতর পদটির জাতি হিসেবে পরিচিত হবে। যেমন সকল মানুষ হয় জীব। তোমরা সবাই জানো জীব তো অবশ্যই সংখ্যার দিক দিয়ে বা পরিমাণের দিক থেকে বড়, তাই না? জীবের মধ্যে যেমন মানুষ আছে, জীবের মধ্যে অন্যান্য প্রাণীও কিন্তু রয়েছে। তাহলে সকল মানুষ হয়
জীব, এখানে বিদায় হচ্ছে জীব, এবং বিদায় এই জীবটি মানুষ, উদ্দেশ্য পদ যে মানুষ, তার সাথে কিন্তু জাতি যে বিধায়ক সম্পর্কে সম্পর্কিত, তাই না? তাহলে সকল মানুষ হয় জীব, এখানে হচ্ছে জীব হচ্ছে মানুষ পদের সাথে হচ্ছে, তাহলে এখানে আমি যদি বৃহত্তর যে পদটি সেটি হচ্ছে জীব এবং ক্ষুদ্রতর পদ কিন্তু মানুষ, তাহলে মানুষ পদের জাতিটা কিন্তু এখানে আমি পাচ্ছি কি, সেই বিধকের সম্পর্কটা হচ্ছে কিন্তু জাতি, মানে জীব এখানে জাতি হিসেবে সম্পর্কে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি কি, যে জীব পদটি মানুষ পদে জাতি। এখন দেখিনি উপজাতি বলতে আমরা কি বুঝি। দুটি শ্রেণীবাচক পদ যদি এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যে ব্যক্তিত্বের দিক থেকে একটি পদ ছোট বা ক্ষুদ্রতর এবং অন্যটি বড়, এবং ক্ষুদ্রতর পদটি যে বৃহত্তর বা বড় পদের পর্যায়ভুক্ত, সেক্ষেত্রে ক্ষুদ্রতর পদটিকে বৃহত্তর পদের উপজাতি বলে। অর্থাৎ দুটি শ্রেণীবাচক পদ যদি এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যে ব্যক্তিত্বের দিক থেকে বা পরিমাণের দিক থেকে বা সংখ্যার দিক থেকে একটি পদ ছোট বা ক্ষুদ্রতর এবং অন্যটি বড়, এবং ক্ষুদ্রতর পদটি হচ্ছে যে বড় পদটি রয়েছে সেটির হচ্ছে পর্যায়ভুক্ত, সেক্ষেত্রে ক্ষুদ্রতর পদটিকে বৃহত্তর পদের কিন্তু উপজাতি বলা হয়। তাহলে যেমন ধরো কিছু জীব হয় মানুষ, তাই না? এখানে বিধয় কি মানুষ, তাহলে মানুষের ইয়াটা কিন্তু কম, তাই না? ব্যক্তিত্বটা কম, কিন্তু জীবের ব্যক্তিত্ব কিন্তু বেশি। তাহলে এখানে জীবের উপজাতি হিসেবে আমরা কি বলতে পারি, মানুষকে বলতে পারি হচ্ছে জীবের উপজাতি। ঠিক আছে, তার মানে এটা বিধেয় পদটি হচ্ছে উপজাতি সম্পর্কে সম্পর্কিত এখানে। এরপর 3 নম্বর হচ্ছে লক্ষণ বা বিভেদক লক্ষণ। যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয়, তাকে লক্ষণ বা বিভেদক লক্ষণ বলে। অর্থাৎ একটি জাতির অন্তর্ভুক্ত কিন্তু অনেক উপজাতি থাকতে পারে। তাহলে দেখো, জীবকে যে জাতি হিসেবে আমরা গণনা করি, তাহলে তার অন্তর্ভুক্ত সমজাতীয় বা সমযোগী উপজাতিগুলো কোনগুলো হচ্ছে মানুষ, গরু, ছাগল, ভেড়া প্রভৃতি, তাই না? সেক্ষেত্রে মানুষের ব্যক্তিত্ব জাতত্ব কি হচ্ছে, জাতত্ব হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আর গরু, ছাগল, ভেড়া বা অন্যান্য প্রাণীদের শুধুমাত্র জাতত্ব হিসেবে কি আছে, জীববৃত্তি, তাই না? তাহলে মানুষের জাতত্ব হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এবং গরু, ছাগল বা অন্যান্য প্রাণীর কি হচ্ছে শুধু জীববৃত্তি। তাহলে বুদ্ধিবৃত্তিক গুণের কারণে কিন্তু মানুষ ইয়াটা যে উপজাতি, যেটাকে আমরা বলছি জাতির উপজাতি, সে মানুষ কিন্তু অন্যান্য যে প্রাণীগুলো আছে তার থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তাই না? বুদ্ধিবৃত্তিক গুণের কারণে। তাহলে সেই গুণটিকে আমরা কি বলছি, লক্ষণ বা বিভেদক লক্ষণ। তাহলে যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয়, তাকে লক্ষণ বা বিভেদক লক্ষণ বলে বা ডিফারেন্সিয়া বলা। এবার আমরা দেখি উপলক্ষণ। যে গুণ জাত্যত্বের অংশ নয় কিন্তু জাত্যত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে উপলক্ষণ বলে। যেমন সকল মানুষ হয় চিন্তাশীল প্রাণী। তার মানে কি, মানুষ পদের হচ্ছে জাত্যত্ব হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কিন্তু এই চিন্তাশীল যে গুণটি আমরা পাচ্ছি সেটা কিন্তু জাত্যত্বের অংশ নয়। অর্থাৎ জাত্যত্ব সরাসরিভাবে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কিন্তু জাত্যত্ব বুদ্ধিবৃত্তি থেকে কিন্তু আমরা এই চিন্তাশীল গুণটি পাচ্ছি, তাই না? এবং শীলতা বা বিচক্ষণতা, বিচার বুদ্ধি সম্পন্ন, এই ধরনের গুণগুলো কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে এই বুদ্ধিবৃত্তি থেকে। তাহলে সেটা হচ্ছে জাত্যত্বের অংশ নয় সরাসরি ভাবে, কিন্তু জাত্যত্ব থেকে কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি উপলক্ষণ। এবং এদের কিন্তু শ্রেণী বিভাগ আছে, তোমরা এটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে কিন্তু জেনেছো। এখন আমরা 5 নম্বরটা দেখিনি, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। যে গুণ জাত্যত্বের অংশ নয় আবার জাত্যত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিতও হয় না, তাকে অবান্তর লক্ষণ বলে। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। যেমন সকল মানুষ হয় হাস্যপ্রিয়। তার মানে কি, যে এগুলো জাত্যত্বের অংশ নয়, তার মানে কি মানুষ পদের যদি আমি ধরি, তার জাত্যত্ব আমরা জানি যেটা হচ্ছে অনিবার্য গুণ। জাত্যত্ব মানে কি, অনিবার্য গুণ একটি পদের। মানুষ পদের অনিবার্য গুণ বা জাত্যত্ব হচ্ছে কি, বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি।
তাহলে যে গুণ জাত্যত্বের অংশ নয়, আবার জাত্যত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিতও হচ্ছে না, তাকে বলা হচ্ছে অবান্তর লক্ষণ। তারপর নতুন একটা তথ্য সে প্রদান করছে। তাহলে সকল মানুষ হয় হাস্যপ্রিয়। এই হাস্যপ্রিয় গুণটি কিন্তু জাত্যত্বের অংশ নয়, কিন্তু আবার ওটা অনিবার্যভাবে কিন্তু নিশ্চিত হচ্ছে না, কিন্তু এটা একটি নতুন একটি তথ্য প্রদান করছে মানুষ পথ সম্পর্কে, তাই না? তো এটি হচ্ছে অবান্তর লক্ষণ। এবং অবান্তর লক্ষণে কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, সেটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম। শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমাদের মূল যে আলোচনা সেটাতে আমরা চলে যাই। সেটা হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান। অনুমান আমাদের জ্ঞান লাভের প্রধান উৎস। কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু বাস্তব জীবনে অনেক ঘটনার ক্ষেত্রে অনেক কিন্তু আমরা অনুমান করে থাকি, তাই না? অনুমানের ভিত্তিতে কিন্তু আমরা অনেক কাজ করে থাকি। তবে এটাও কিন্তু বলতে হয় যে অনুমান কিন্তু আমাদের সবসময় সত্যি হয় না। সেক্ষেত্রে আমাদের আসলে যুক্তিবিদ্যার যে বিভিন্ন নিয়ম কানুন রয়েছে সেগুলো আমাদের কিন্তু জানতে হয়, তাই না? আচ্ছা, চলো একটি উদাহরণ দিই। যেমন, দূরে সবুজ বনানীর উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখে আমরা অনুমান করি যে সেখানে কোনো বাড়িতে আগুন লেগেছে। এক্ষেত্রে ধোঁয়া আমাদের জানা বিষয়, কারণ একে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আর এ জানা ও দেখা বিষয়ের উপর নির্ভর করে আমরা অজানা ও অদেখা আগুনের বিষয়টি অনুমান করি। ঠিক আছে? তাহলে আমরা কি কোনো একটা বিষয় দেখার পরে কিন্তু আরেকটা বিষয় অনুমান করি, তাই না? একটি ঘটনা আমরা কি দেখেছিলাম, সেইখান থেকে অভিজ্ঞতা নিয়ে কিন্তু আরেকটি বিষয় সম্পর্কে আমরা অনুমান করে থাকি, তাই না? এবং এটার মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান লাভ করার চেষ্টা করি। চলো আমরা একটি অনুমানের সংজ্ঞা দিই। এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করার পদ্ধতিকে অনুমান বলে। সেক্ষেত্রে কি দেখলাম? এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর নির্ভর করে। তোমরা এখানে উদাহরণ দেখো, সকল মানুষ হয় মরণশীল, রফিক হয় একজন মানুষ, রফিক হয় মরণশীল। তার মানে কি, আমরা যে প্রথম দুইটি বাক্য দেখতে পাচ্ছি এখানে, সেটি হচ্ছে প্রদত্ত বাক্য, এবং এটি যে আমরা যে একটি সিদ্ধান্ত পেলাম, এই প্রদত্ত দুটি বাক্যকে আমরা বলছি আশ্রয় বাক্য, এবং আমরা যে শেষের লাইনটি পেলাম সেটাকে আমরা বলছি সিদ্ধান্ত, বা এটি একটি নতুন বাক্য। তাহলে কি, এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করার পদ্ধতিকে আমরা বলছি অনুমান। দেখো, এখানে সকল মানুষ হয় মরণশীল এবং রফিক হয় একজন মানুষ, যুক্তি বা বাক্যদ্বয় হচ্ছে আশ্রয় বাক্য। এটাকে আমি বললাম কেননা এদের উপর ভিত্তি করে অপর একটি যুক্তিবাক্য অনুমিত হয়েছে। আর রফিক হয় মরণশীল, যেটা হচ্ছে শেষের লাইনটি, সেটা হচ্ছে যুক্তিবাক্যটি, এটা হচ্ছে যুক্তিবাক্যটির সিদ্ধান্ত। কেননা একে উপরোক্ত যুক্তিবাক্য দুটির উপর নির্ভর করে কিন্তু স্থাপন করা হয়েছে। এই অনুমানের প্রথম এবং দ্বিতীয় যুক্তিবাক্য হচ্ছে প্রদত্ত বাক্য, এবং তৃতীয় যুক্তিবাক্যটি হচ্ছে নতুন একটি যুক্তিবাক্য। তাহলে প্রথম এবং দ্বিতীয় যে যুক্তিবাক্য সেটাকে আমরা বলছি হচ্ছে আশ্রয় বাক্য, এবং তৃতীয় যে যুক্তিবাক্যটি সেটাকে, যেটা নতুন যুক্তিবাক্য, সেটাকে আমরা বলছি সিদ্ধান্ত। অনুমানের সংজ্ঞাকে বিশ্লেষণ করলে আমরা দেখি অনুমানের দুটি অংশ থাকে। একটি হচ্ছে জানা বিষয় এবং নতুন বিষয়। জানা বিষয়কে বলা হয় অনুমানের ভিত্তি, এবং নতুন বিষয়কে বলা হয় অনুমানের ফল। অনুমান একটি মানসিক প্রক্রিয়া, তাই না? আমরা তো মনে মনেই অনুমানটা করে থাকি। তারপরে এই অনুমানটা যখন আমরা ভাষায় প্রকাশ করি তাকে বলা হচ্ছে যুক্তি। এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর ভিত্তি করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তিবাক্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান হলো যুক্তিবিদ্যার সত্য আবিষ্কারের বা অর্জনের মৌলিক বিষয়, তাই না শিক্ষার্থীরা? তার মানে আমরা হচ্ছে অনুমানে একটি জানা বিষয় থাকে, তারপরে সেটা একটি অজানা বিষয়ের দিকে আমরা সেই জানা বিষয়ের মাধ্যমে কিন্তু অজানা বিষয় আমরা অনুধাবন করার চেষ্টা করি, তাই না? অনুমান ও যুক্তি কথা দুটিকে সাধারণত একই দৃষ্টিতে দেখা হয়, কিন্তু আসলে তাদের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা কয়টি মানসিক বাক্য বা অবধারণকে মনের মধ্যে সংযুক্ত করে যেভাবে চিন্তা করি সেটাই হচ্ছে অনুমান, তাই না? আমাদের মনের মধ্যে অনেক ধরনের কিন্তু চিন্তা থাকে, তখন সেটাকে কিন্তু আমরা সংযুক্ত করি, তাই না? সংযুক্ত করে কিন্তু আমরা একটা অনুমান তৈরি করি। ভাষার মাধ্যমে প্রকাশিত হবার আগে একটি অনুমান মনের মধ্যে কিন্তু গঠিত হয়, তাই না? আমাদের মনের মধ্যে কিন্তু একটা অনুমান গঠিত হতে থাকে। অবশ্য যখন আমরা চিন্তা করার
সময় যদিও আমরা মনের মধ্যে থাকি, কিন্তু এটা অব্যক্ত ভাষা ব্যবহার করি। কিন্তু যেহেতু মানসিক রূপকে যুক্তিবিদ্যার বিচারাধীনে আনা সম্ভব হয় না, বা যুক্তিবিদ্যায় সেটা হচ্ছে কোনো প্রয়োগ করা যায় না কোনোভাবেই, যেহেতু আমরা অনুমানে প্রকাশিত রূপ নিয়ে যুক্তিবিদ্যায় কিন্তু আলোচনা করি, অর্থাৎ ভাষাগত যে প্রকাশটা সেটাকে নিয়ে আমরা হলো আলোচনা করে থাকি। যুক্তিবিদ জোসেফ বলেন, inference is a process of thought which, starting with one or more judgments, ends in another judgment whose truth is seen to be involved in that of the former. অর্থাৎ অনুমান হচ্ছে চিন্তাধারার একটি প্রক্রিয়া, যা এক বা একাধিক অবধারণ থেকে শুরু করে অন্য একটি অবধারণে গিয়ে শেষ হয়, তাই না? কারণ আমরা তো অবধারণ করি, আমার মনের মধ্যে হচ্ছে আমাদের মানসিক যে ইয়েগুলো থাকে, চিন্তাগুলো, সেটা কিন্তু আমরা একটা গেঁথে নিই, তাই না? যার সত্যতা পূর্ববর্তী অবধারণের মধ্যে নিহিত আছে বলে দৃষ্ট হয়। আসলে আমরা অনুমানের প্রকৃতি দেখে নিই। অনুমান হলো একটি মানসিক চিন্তন প্রক্রিয়া। একটি আশ্রয় বাক্য বা হেতু বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্তে উপনীত হওয়ার মাধ্যমে ভাষায় প্রকাশিত হলে তার নাম হয় যুক্তি। তার মানে কি, একটি আশ্রয় বাক্য বা হেতু বাক্যের উপর ভিত্তি করে যখন আমরা সিদ্ধান্তে উপনীত হই, ভাষার মাধ্যমে সেটা প্রকাশিত হয়, সেটাকে হচ্ছে যুক্তি। অনুমানের কাঠামো বা গঠনকে বিশ্লেষণ করে দুটি বিষয় পরিলক্ষিত হয়। এক হচ্ছে আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা প্রতিজ্ঞা, এবং দুই নম্বর হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আশ্রয় বাক্যকে আমরা বলছি প্রিমিস এবং সিদ্ধান্তকে বলছি কনক্লুশন। এই আশ্রয় বাক্য সিদ্ধান্ত ছাড়া কোনো বাক্যই কিন্তু গঠিত হয় না। আশ্রয় বাক্যে থাকে কোনো বিষয়ের জ্ঞাত অংশ এবং সিদ্ধান্তে থাকে নতুন তথ্য। যে বাক্য বা বাক্য সমূহে জ্ঞাত তথ্য প্রকাশ করা হয়, অর্থাৎ জ্ঞাত বলতে বোঝা জানা তথ্য প্রকাশ করা হয়, তাকে বলে আশ্রয় বাক্য, এবং যে বাক্যে নতুন তথ্য প্রকাশ করা হয় তাকে বলে সিদ্ধান্ত। যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য। সকল দার্শনিক হয় মানুষ, একটা আশ্রয় বাক্য। এবং তাহলে অতএব সকল দার্শনিক হয় মরণশীল, এটা হচ্ছে সিদ্ধান্ত, অর্থাৎ এটি একটি নতুন তথ্য প্রকাশ করছে। আসলে আমরা এখন অনুমানের বৈশিষ্ট্য দেখে নিই, তার সংজ্ঞা থেকে যে আমরা বৈশিষ্ট্যগুলো পাই অনুমানে সেটা দেখে নিই। ১ নম্বরে হচ্ছে অনুমান সর্বদা প্রদত্ত এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল। এটি একটি মানসিক প্রক্রিয়া বলে সত্য মিথ্যা যাচাই করার জন্য ভাষায় প্রকাশ করার দরকার পড়ে, তাই না? অনুমানটা যেহেতু মানসিক প্রক্রিয়া, এটাকে আমাদের অবশ্যই ভাষায় প্রকাশ করতে হয়, এটাকে যাচাই বাছাই করার জন্য। আর ভাষায় প্রকাশিত হলে সেটি হয় যুক্তি। যুক্তি আবার গঠিত হয় এক বা একাধিক জানা সত্যের উপর ভিত্তি করে। এই জানা সত্য হলো আশ্রয় বাক্য, যা অনুমান প্রক্রিয়ার প্রাথমিক অনিবার্য অংশ, তাই না? তাহলে আশ্রয় বাক্য ছাড়া কিন্তু আমরা এটা করতে পারছি, তাই না? অনুমান সর্বদা প্রদত্ত এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর হচ্ছে নির্ভরশীল। এই অনিবার্য অংশ নতুন সিদ্ধান্তে উপনীত হতে আমাদেরকে সাহায্য করে। এর জন্য বলা হয় অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে। ২ নম্বরে দেখো, অনুমান সর্বদা একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করে। অনুমানের এই নতুন যুক্তি বাক্যকে বলা হয় সিদ্ধান্ত। আশ্রয় বাক্যের মধ্যেই এই নতুন বাক্য বা সিদ্ধান্তের মৌলিক দিক নিহিত থাকে। সিদ্ধান্তের মাধ্যমে নতুন বাক্যটি আত্মপ্রকাশ করে, অর্থাৎ আশ্রয় বাক্যে যেটি অপ্রকাশিত থাকে সিদ্ধান্তে সেটা পূর্ণতা পায়। এজন্য বলা হয় অনুমান হলো জানা থেকে অজানা সত্যে গমনের বা উত্তরণের একটি প্রক্রিয়া। ৩ নম্বর দেখো, অনুমান সর্বদা আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্কের প্রকাশ। অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অবশ্যই একটা অনিবার্য সম্পর্ক থাকবে। যে কোনো আশ্রয় বাক্য স্থাপন করলে কিন্তু তা থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে এমন কোনো কথা নেই। আশ্রয় বাক্যটিকে এমনভাবে স্থাপন করতে হবে যাতে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক স্থাপিত হয় বা গঠিত হয়। এজন্য বলা হয় আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক না থাকলে অনুমান প্রক্রিয়া মিথ্যা হয় এবং সেক্ষেত্রে সত্য অর্জন করা যায় না। আমরা যদি একটি উদাহরণ দিই, যেমন সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, অতএব রাইসা হয় সুন্দর। তো দেখো শিক্ষার্থীরা, সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, অতএব রাইসা হয়
সুন্দর। এটা কি হলো বলো? এই যুক্তি কারণ এটা আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের কিন্তু কোনো সম্পর্ক হলো না বা এখানে কোনো অনিবার্য সম্পর্ক আসলেই নেই। তাই এই ধরনের যদি আমরা মানসিক কোনো চিন্তা করি বা এই ধরনের যদি আমরা কোনো অনুমান করি সেটা কিন্তু অবশ্যই আমরা অনুমান বলতে আমি পারবো না, তাই না? কিন্তু আমরা যদি এটা না বলে বলতাম, সকল শিশু হয় সুন্দর, রাইসা হয় শিশু, অতএব রাইসা হয় সুন্দর। এখানে সকল শিশু হয় সুন্দর এবং রাইসা হয় শিশু। এই দুটি জানা সত্য বা জানা তথ্যের সাথে রাইসা হয় সুন্দর এই ধারণাটি অনিবার্য একটি সম্পর্ক রয়েছে এবং আমরা জানা সত্য থেকে কিন্তু একটি নতুন তথ্য পেয়ে গেলাম, তাই না? তাহলে শিক্ষার্থীরা অনুমানের সংজ্ঞা ও প্রকৃতি বা বৈশিষ্ট্য থেকে আমরা যে ধারণাগুলো লাভ করি তা হলো অনুমানের প্রাথমিক উপাদান হলো জ্ঞাত সত্য বা জানা সত্য বা উপাত্ত। অনুমানের দ্বিতীয় উপাদান হলো অজ্ঞাত তথ্য। ৩ নম্বর দেখো, অনুমানে জ্ঞাত ও অজ্ঞাত সত্যের মধ্যে থাকবে অবিচ্ছেদ্য ও অনিবার্য সম্পর্ক। অনুমানের সিদ্ধান্ত সত্য বা মিথ্যা হতে পারে, এজন্য বলা হয় অনুমান হয় সম্ভাব্য। ৫ নম্বর দেখো, অনুমানের সিদ্ধান্ত সত্য হবার পূর্ব সত্য হলো সত্য আশ্রয় বাক্য ও নতুনত্ব, তাই না? ৬ নম্বর হলো অনুমানের আশ্রয় বাক্য সত্য হলেও সিদ্ধান্ত সত্য হতে হলে প্রয়োজনীয় নিয়ম অনুসারে তা প্রতিষ্ঠা হতে হবে। আমি যদি কোনো নিয়ম না মানি, নিয়ম না মানলে কিন্তু আসলে অনুমানটা সঠিকভাবে হবে না এবং এই নিয়মগুলো কিন্তু মানতে হবে আমাদের অনুমানের ক্ষেত্রে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখে নিই অনুমানের প্রকারভেদ বা অনুমানের শ্রেণীকোণ। অনুমানকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অবরোহ অনুমান, আরেকটি হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমানকে আমরা বলছি ডিডাকটিভ ইনফারেন্স এবং আরোহ অনুমানকে বলছি ইন্ডাকটিভ ইনফারেন্স। চলো তাহলে আমরা এর সংজ্ঞাগুলো দেখে নিই। অবরোহ অনুমান, যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তবে অনেক ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্ত সমব্যাপক হয়, তাকে অবরোহ অনুমান বলে। তাহলে কি পাচ্ছি? যে অনুমান প্রক্রিয়ার সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। তার উদাহরণে দেখো, আমরা কিন্তু আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে, তোমরা এর আগেও দেখেছো। তাহলে কিন্তু আমরা যেখানে পাচ্ছি সেটা হচ্ছে সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না। তুমি এখানে দেখো খেয়াল করে, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। তাহলে দেখো সকল মানুষের ব্যাপকতা আর রহিম হয় মরণশীল, এই ব্যাপকতা কম নয়। তাহলে কি সিদ্ধান্তই কখনোই আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না। তবে অনেক ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্ত সমব্যাপক হয়, তাকে অবরোহ অনুমান বলে। অর্থাৎ এই যে এই আশ্রয় বাক্যটির সাথে কিন্তু এই সিদ্ধান্তটি সমব্যাপক, তাই না শিক্ষার্থীরা? কিন্তু এখানে সাথে কিন্তু এটি, তার মানে কি কোনো ক্ষেত্রেই এটা হচ্ছে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি বড় হবে না। তার মানে সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না, তাকে আমরা কি বলছি? অবরোহ অনুমান। ওপরের দৃষ্টান্তে সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক, কারণ সকল মানুষের চেয়ে রহিম নিঃসন্দেহে কম ব্যাপক, তাই না? চলো আরেকটি উদাহরণ দিই। সকল পাখি হয় দ্বিপদ, সকল কাক হয় পাখি, অতএব সকল কাক হয় দ্বিপদ। ঠিক আছে? অবরোহ অনুমানের এই যুক্তিতে দুটি প্রদত্ত বাক্য বা আশ্রয় বাক্যের উপর নির্ভর করে একটি নতুন বাক্য বা সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এতে সিদ্ধান্তটি কোনো আশ্রয় বাক্য থেকে কিন্তু ব্যাপক নয়, এটি প্রথম আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক, তাই না? যেহেতু এখানে সকল পাখির কথা বলা হয়েছে, সকল পাখি, তাহলে প্রথম আশ্রয় বাক্য থেকে হচ্ছে কম ব্যাপক সিদ্ধান্তটি এবং দ্বিতীয় আশ্রয় বাক্যের সাথে সমান ব্যাপক, তাই না? সকল কাকের কথা বলা হয়েছে, সকল কাক হয় পাখি, তার মানে কি এটা হলো সমান। তার মানে সিদ্ধান্তটি কোনো ক্ষেত্রেই হচ্ছে আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে না। এক্ষেত্রে বলা হচ্ছে যে অবরোহ আমরা বলতে পারি যে আসলে আমরা একটা সার্বিক থেকে আসলে বিশেষে যাই, তাই না? এটাই তো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে ধারাটি হচ্ছে নিম্নমুখী ধারা। আচ্ছা, অবরোহ অনুমানে আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পারি সংজ্ঞা থেকে। ১ নম্বর হচ্ছে
অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপকতর হতে পারে না, তবে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের সমান ব্যাপক হতে পারে বা সমব্যাপক হতে পারে। 2 নম্বর, এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয় পক্ষ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। অর্থাৎ অবরোহ অনুমানে কিন্তু আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। এবং শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে যে অবরোহ অনুমানে আসলে অনেক ধরনের নিয়ম মেনটেন করা হয় বা ফলো করা হয়। নিয়ম ফলো করে কিন্তু সেটি হলো সিদ্ধান্তকে নিশ্চিত করা হয়। ঠিক আছে? 3 নম্বর দেখো, অবরোহের আশ্রয় বাক্য বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য হবে। অন্যদিকে আশ্রয় বাক্য আকারগতভাবে সত্য হলেও সিদ্ধান্ত আকারগতভাবে সত্য হবে। অর্থাৎ আমরা এখানে যদি এটা বলতে চাই যে অবরোহ অনুমানে, বিশেষ করে অবরোহ অনুমানে হচ্ছে আকারগত সত্যতাই প্রকাশ করা হয় বা আকারগত সত্যতাকেই প্রকাশ করাই এটার একমাত্র উদ্দেশ্য, যদি আমরা বলে থাকি এক কথায়। কারণ হচ্ছে এখানে অবরোহ অনুমানে নিয়মটাকে ফলো করা হয় এবং নিয়ম অনুযায়ী যদি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমত হয় তাহলে সেটাকে আমরা সত্য হিসেবে ধরে নিতে পারি। কারণ হচ্ছে এখানে বস্তুগত সত্যতা বলতে এখানে বোঝানো হচ্ছে যে বাস্তবের অভিজ্ঞতার সাথে মিল থাকবে কিনা। কিন্তু অবরোহ অনুমানে যদি আমরা নিয়ম অনুযায়ী সিদ্ধান্তে আসতে পারি আশ্রয় পক্ষ থেকে, তাহলে আমরা সেটাকে বৈধ হিসেবে ধরতে পারি। যেহেতু যুক্তি যেটা বৈধ অবৈধ সেটা হিসেবে আমরা ধরতে পারি। ঠিক আছে? তার মানে এখানে আকারগত সত্য প্রকাশ করাই হচ্ছে মূল কথা। অনুমানের অন্য সব সাধারণ নিয়ম অবরোহ অনুমানের ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা অনুমানের বিশেষ এক প্রকার ভাগ হলো অবরোহ অনুমান। তাই এক্ষেত্রে অনুমানের সাধারণ নিয়মাবলী যে আছে সেটি প্রযোজ্য। আমরা একটু আগে বলেছি সে অনুমানের যে নিয়মগুলো সেটা অবরোহ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। 6 নম্বর দেখো, অবরোহ অনুমানকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো অমাধ্যম অবরোহ অনুমান এবং 2 নম্বর হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। আশা করি আমরা আরোহ অনুমান সম্পর্কে জেনে নিই। যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে আরোহ অনুমান বলে। যেমন বিশাখ হয় মরণশীল, বাঁধন হয় মরণশীল, ঋণা হয় মরণশীল, রুমা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে বাস্তবে কিছু মানুষের মরণশীলতার অভিজ্ঞতা থেকে সকল মানুষের মরণশীলতার সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। কাজে এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্যগুলোর চেয়ে বেশি ব্যাপক, তাই না? তার মানে এখানে আমরা বিশেষ থেকে সার্বিকে যাচ্ছি, তাই না? বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা দেখে কিন্তু আমরা সার্বিক সকল মানুষের মরণশীলতার কথাটি বলতে পারছি। আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কিছু লোকের মরণশীলতার দৃষ্টান্ত উল্লেখ করে সিদ্ধান্তটি প্রমাণ করার চেষ্টা করা হয়, তাই না? আমরা কিন্তু এটা কিন্তু আসলে যথেষ্ট নয়। আর এর জন্যই আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় হয় হচ্ছে সম্ভাব্য। ঠিক আছে, এক্ষেত্রে বলে রাখি আরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু আকারগত সত্যতা যেমন প্রকাশ করা হয় সেটা কিন্তু বস্তুগতভাবে সত্য কিনা সেটাও আমরা দুটাই প্রকাশ করা হয়, মানে আকারগত এবং বস্তুগত উভয় সত্যতা প্রকাশ করা হয়। আরোহ অনুমানে আমরা আমাদের অভিজ্ঞতার সাহায্যে বাস্তব জগতের কতিপয় বিশিষ্ট ঘটনা সম্বন্ধে যে জ্ঞান লাভ করি তার উপর নির্ভর করে কোনো একটা গোটা শ্রেণী বা জাতি সম্বন্ধে প্রযোজ্য এরূপ একটি সিদ্ধান্ত অনুমান করি। অর্থাৎ আমাদের যে বাস্তব অভিজ্ঞতা আমরা যে দেখি, আমরা কয়েকটি মানে বিষয় জ্ঞান লাভ করি, সেই শ্রেণী সম্পর্কে সেই গোটা জাতি সম্পর্কে আমরা সেইরূপ প্রযোজ্য একটি সিদ্ধান্ত কিন্তু অনুমান করি। আমাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান খুবই সীমিত। কোনো সার্বিক বাক্যের অন্তর্গত সমুদয় ক্ষেত্র পরীক্ষা নিরীক্ষা করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। তাই আমরা একই জাতীয় কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে যে জ্ঞান পাই তাকে সমুদয় দৃষ্টান্তের বেলায় সত্য বলে ধরে নিই। কারণ দেখো এই যে আমরা বললাম যে রুমা হয় মরণশীল, বিশাখ হয় মরণশীল বা রহিম হয় মরণশীল, এই কয়েকটা আমরা কিন্তু কয়েকটা দৃষ্টান্ত দেখছি, অভিজ্ঞতা দেখছি বা দৃষ্টান্ত দেখে আমরা কিন্তু একটি পুরো জাতি মানুষ সম্পর্কে বলছি যে সকল মানুষ হয় মরণশীল। কারণ আমাদের পক্ষে কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মানুষের মরণশীলতা দেখা বা পর্যবেক্ষণ করা কোনোভাবেই সম্ভব নয়, তাই না? তাহলে এভাবে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে তাদের সমজাতীয় সকল বস্তু বা ঘটনা সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার নাম হচ্ছে আরোহ অনুমান। আরোহ অনুমানে আমরা কিছু থেকে সমগ্রে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত বস্তু বা ঘটনা থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনায় পদার্পণ করি।
অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী, কারণ কি আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্তে আসি। কেন এরূপ অনুমানে কেন ঊর্ধ্বমুখী বলা হচ্ছে? কারণ এরকম অনুমানে হচ্ছে আশ্রয় বাক্যগুলো হচ্ছে বিশিষ্ট যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। আমরা যদি আরেকটি উদাহরণ দিই, বক হয় দ্বিপদ, কাক হয় দ্বিপদ, শালিক হয় দ্বিপদ, দোয়েল হয় দ্বিপদ, অতএব সকল পাখি হয় দ্বিপদ, অর্থাৎ দুই পা বৈশিষ্ট্য, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা অভিজ্ঞতার সাহায্যে বক, কাক, শালিক ইত্যাদি পাখি সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করি। এই জ্ঞান কিন্তু খুবই সীমিত, কেননা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব পাখি সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ পাওয়া কিন্তু সম্ভব নয়। তবু আমরা প্রকৃতির নিয়মাবর্তিতায় বিশ্বাস স্থাপন করে কতিপয় পাখির অভিজ্ঞতা থেকে অনুমান করি যে সকল পাখি দ্বিপদ। শিক্ষার্থীরা, আমরা এখানে কি দেখলাম? যে প্রকৃতির নিয়মাবর্তিতায় বিশ্বাস স্থাপন করে কতিপয় পাখির অভিজ্ঞতা থেকে অনুমান করি যে সকল পাখি হচ্ছে দ্বিপদ। অর্থাৎ প্রকৃতি একই অবস্থায় কিন্তু সবসময় একই ধরনের কাজ করে থাকে। প্রকৃতিতে কিন্তু খামখেয়ালিপনার কোনো স্থান নেই। তার মানে কি? তাহলে আমরা যেহেতু কাক, বক, শালিক ইত্যাদি কিছু পাখি সম্পর্কে আমরা লাভ করেছি, অভিজ্ঞতা লাভ করেছি যে সব পাখিরই হচ্ছে দুই পা আছে, তাহলে আমরা ধরে নিলাম যে অনুমান করে নিলাম যে সকল পাখি হয় দ্বিপদ। তার মানে আমরা প্রকৃতির নিয়মাবর্তিতা নীতিতে আমরা কিন্তু বিশ্বাস স্থাপন করি, পাখির অভিজ্ঞতা থেকে অনুমান করি যে সকল পাখি হয় দ্বিপদ। আসলে আমরা আরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য দেখি। ১ নম্বর হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক বা বিস্তৃত হবে। একটু আগে আমরা দেখে আসলাম যে আশ্রয় বাক্য সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক বা বিস্তৃত হয় কেন? কারণ হচ্ছে আশ্রয় বাক্যগুলো হচ্ছে বিশেষ থাকে এবং মানে বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে আমরা একটি সার্বিক সিদ্ধান্তে আসি। সেজন্য সার্বিক সিদ্ধান্তটি কিন্তু আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক, তাই না? যেহেতু সকলের মনুষ্যতা, করিম, রহিম সবার মনুষ্যতা দেখে আমরা কিন্তু বলছি সকল মানুষ হয় মরণশীল। তাহলে আশ্রয় বাক্যের চেয়ে কিন্তু সিদ্ধান্তটি বেশি ব্যাপক। ২ নম্বর দেখো, আরোহ অনুমানে একাধিক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত অনুমিত হয়। তার মানে আমরা একাধিক দৃষ্টান্ত অভিজ্ঞতার মাধ্যমে পেয়ে কিন্তু আমরা সেটার ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমান করে থাকি। আরোহ অনুমানের সিদ্ধান্তের একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য বলতে বোঝাচ্ছে যে যুক্তিবাক্য আছে উদ্দেশ্য সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ করে বা নতুন তথ্য দেয়, সেটাই হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য, তাই না? তাহলে আরোহের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক হয় সিদ্ধান্তটি সর্বদা নতুন তথ্য প্রকাশ করে। তোমরা যখন যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ করেছিলে তখন কিন্তু জেনেছিলে যে সংশ্লেষক যুক্তিবাক্য এবং বিশ্লেষক যুক্তিবাক্য। বিশ্লেষক যুক্তিবাক্য কি করে? যে জাত্যত্বর বর্ণনাটাই কিন্তু সে দিয়ে থাকে, কিন্তু সংশ্লেষক যুক্তিবাক্য কিন্তু উদ্দেশ্য সম্পর্কে একটি নতুন তথ্য দেয়। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষ সম্পর্কে মানুষের জাত্যত্ব কিন্তু জীববিদ এবং বুদ্ধিবিদ, কিন্তু মানুষ সম্পর্কে যে মরণশীলতা সেই নতুন একটি তথ্য কিন্তু দিয়ে থাকে। তাহলে আরোহী সিদ্ধান্ত সার্বিক সংশ্লিষ্ট যুক্তিবাক্য হয়, সেটি একটি নতুন তথ্য প্রকাশ করে। ৫ নম্বর হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় পক্ষ থেকে অনিবার্যভাবে অনুমত হবে এমন নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়ে থাকে। ৬ নম্বর হচ্ছে আরোহ অনুমান কেবল রূপগত সত্যতা নয়, বস্তুগত সত্যতা লাভেরও চেষ্টা করে। অর্থাৎ আমরা কিন্তু একটু আগে বলেছি শুধুমাত্র নিয়ম ফলো করে আমরা আকারগত সত্যতা, রূপগত সত্যতা বলতে বোঝাচ্ছে আকারগত সত্যতা, শুধু আকারগত সত্যতা নয়, বস্তুগত সত্যতা লাভ করার চেষ্টা করে বা লাভ করে। ঠিক আছে? কারণ হচ্ছে বস্তুগত সত্যতা আমরা বলতে বোঝাই যেটা হচ্ছে বাস্তব জগতের সাথে মিল রয়েছে, সেটাকে আমরা বস্তুগত সত্যতা বলি। অবরোহর ক্ষেত্রে শুধুমাত্র আকারগত সত্যতা প্রকাশ করার চেষ্টা করা হয়, আর এখানে হচ্ছে বস্তুগত এবং আকারগত দুইটাই সত্যতা প্রকাশ করতে চেষ্টা করা হয়। ৭ নম্বর দেখো, বস্তুগত সত্যতা লাভের চেষ্টা করলেও আরোহ অনুমান কখনো সুনিশ্চিত সত্য প্রতিষ্ঠার দাবি করে না, অর্থাৎ কোনো সত্যকে চূড়ান্তভাবে নিশ্চিত করে না। কেননা অভিজ্ঞতার আলোকে তা যে কোনো সময় ভ্রান্ত প্রমাণিত হতে পারে। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা আরোহ অনুমানের সংজ্ঞা, আরোহ অনুমানের প্রকৃতি, আরোহ অনুমানের প্রকারভেদ,
এবং আহ অবরোহ অনুমান যে প্রকারভেদটা অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্ক নিয়ে আলোচনা করা এবং আমরা যে প্রিভিয়াস ক্লাস যে বিধেয় সেই সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে আমার ক্লাসটি দেখার পরে বই খুলবে, বই খুলে তোমরা প্রত্যেকটি বিষয় একটু দেখে নিবে। তাহলে কি হবে, তোমাদের কিন্তু সেই বিষয়টি দ্রুত মনে রাখা মানে মনে রাখতে পারবে। আর পরে যদি মনে করো যে না, ক্লাসটি আজকে করলাম, কয়েকদিন থাক না, পরে দেখবো, তখনই মনে রাখতে পারবো, সেটা কিন্তু হয় না। যখন যেই পত্রের ক্লাস করবে, অন্য যে বিষয়ে তুমি ক্লাস করো না কেন, প্রত্যেকটা বিষয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা বিষয় তোমরা হচ্ছে প্রতিদিনের ক্লাসটি প্রতিদিন দেখে মানে তোমরা বই দেখে নিবে, ক্লাস দেখবে এবং বইটা দেখে নিবে। তাহলে হবে কি, তোমাদের মাথার মধ্যে তাড়াতাড়ি সেটা ক্যাচ করবে। এবং শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি উপদেশ দেবো, সেটা হচ্ছে তোমরা রুটিন করে পড়া শুরু করো। প্রতিদিন রুটিন করে পড়ো, তাহলে দেখবে যে তোমাদের সপ্তাহে যে ক্লাসগুলো হচ্ছে সেই অনুযায়ী তোমাদের পড়াটাও কিন্তু এগিয়ে যাবে। এবং শিক্ষার্থী, তোমাদের যখন কলেজ খুলবে তখন তোমাদের পরীক্ষা হবে, আমরা ক্লাস টেস্ট নিব, তোমাদের সেই পরীক্ষাগুলো হতে থাকবে, তখন তোমরা কিন্তু অনেক উপকৃত হবে এবং তোমরা এখন ঘরে বসেও কিন্তু নিজে নিজে পরীক্ষা দিতে পারো। হ্যাঁ, পরীক্ষা দিও এবং বইটা অবশ্যই দেখবে ভালো করে, প্রত্যেকটা বিষয় পড়াশোনা করবে। এবং শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এটাই প্রধান কাজ, তোমাদের পড়াশোনা করা এবং অবশ্যই 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 স্বাস্থ্যবিধিটা মেনে চলবে। কারণ তোমাদের সুস্থতা সবার আগে আমাদের দরকার, এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেটাই কিন্তু আমরা সবসময় চাই, সবসময় চাই। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার ক্লাসটি এই পর্যন্তই থাকবে। তো পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।